এটা মৌলিক অধিকার কি না সে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মৌলিক অধিকার না হলেই যে আমাদের কোনো অধিকার নেই এরকম তো নয়। দেখুন, যেসব মামলা বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হয়, আর বিচারপতিরাও তো একদিন আইনজীবী ছিলেন, ফলে সেসব মামলা যা হয় সেটা না বলাই ভালো। তো বকেটে ছেলেরা কী করে? ভোটের সময় ভোট রিগিং করে, বোমা মারে, গুলি চালায়। তো সেই ছেলেগুলো যে ক্লাবে থাকে, সেই ক্লাবগুলোকে যদি পুজোর অনুদান দেওয়া যায় তো তাদের মদ খাওয়ার বা অন্যভাবে ফুর্তি করার সুবিধা হয়। তো ফলে তারা সেই দলের প্রতি সন্তুষ্ট হয়ে সেই দলের হয়ে ভোট রিগিং করবে। এবার এই ডিএ মামলা আমরা দেখেছিলাম, গতকালও ডিএ মামলার শুনানি হয়েছিল এবং আজও ডিএ মামলা সেই শুনানি বেশ কিছু ঘন্টা ধরেই চললো যেমনটা দেখতে পেলাম। সেই জায়গায় একটি প্রশ্ন এখনও থেকে যাচ্ছে যে ডিএ কি রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কি নয়? রাজ্যের পক্ষ থেকে স্পষ্টত সাবাল করা হচ্ছে ডিএ কোনো আইনি অধিকার নয়। রাজ্য সরকারের যখন যতটা সামর্থ্য থাকবে তখন সেই অনুযায়ী ডিএ দেবে। কি বলবেন, কিভাবে দেখছেন আর কি সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত? আমাদের দেশের যে সংবিধান সেটা একটা রিপাবলিক। রিপাবলিক অর্থ যে এখানে কোনো রাজা নাই, কেউ প্রজা নয়, সাধারণ মানুষই সাধারণ মানুষকে শাসন করে। এখানে যে রাষ্ট্রপ্রধান তিনিও সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত। তো ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স, বাংলায় মহার্ঘ ভাতা। যখন কোনো লোককে নিযুক্ত করা হলো তখন তাকে কত বেতন দেওয়া হবে বলা হলো। যদি জিনিসপত্রের দাম না বাড়ে তাহলে তো মহার্ঘ ভাতার কথা হচ্ছে না, কিন্তু যদি জিনিসপত্রের দাম বাড়ে তো যে বেতনে তখন চলার কথা ছিল, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার ফলে সেই বেতনে চলবে না। সেই জন্য যে ভাতা দেওয়া হয় সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। এবং যার জন্য মহার্ঘ ভাতা দেওয়া হয় যে জিনিসপত্রের দামের যে সূচক, আপনারা শুনে থাকবেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তো সেটা যত সেই অনুসারে মহার্ঘ ভাতা দেওয়ার কথা। তো এটা মৌলিক অধিকার কি না সে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু মৌলিক অধিকার না হলেই যে আমাদের কোনো অধিকার নেই এরকম তো নয়। যেমন সম্পত্তির অধিকার আগে মৌলিক অধিকার ছিল, এখন আর মৌলিক অধিকার নাই। কিন্তু এই যে আমার বাড়িতে আছে, তার মানে আমার বাড়িটাতে অধিকার নাই তা তো নয়। অতএব মৌলিক অধিকারের বাইরেও মানুষের অধিকার আছে। তো মহার্ঘ ভাতাটা হচ্ছে যদি জিনিসপত্র মহার্ঘ হয় তখন ভাতা হবে। তো এই ভাতাটা যে রাজ্য সরকারকে দিতে হবে এটা স্যাট বলে দিয়েছে, হাইকোর্ট বলে দিয়েছে, তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টেও অন্তর্বর্তী 25% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছিল। এখন আজকে শুনানির পর কি আদেশ হয় সেটা দেখুন। আমার তো মনে হয় হাইকোর্টে যে আদেশ হয়েছে সেটা কিছু পরিবর্তন হলে ওরকমই থাকবে। আচ্ছা, ডিএ যে সরকারি কর্মচারীদের দয়ার দান না, এটা তো হাইকোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছিল। তারপরেও সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডিএ কর্মচারীদের অধিকার নয়, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, এরম রাজ্যকে জোর করা যায় না। দেখুন, কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে এই কথাটাই ঠিক নয়। কেন্দ্রীয় সরকারও কত ডিএ দেবে সেটা ঠিক হয় ওই যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। তো আন্দোলনকারীরা যেটা দাবি করছেন সেটা কেন্দ্রীয় হারে ডিএ নয়, সেটা হচ্ছে এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দাবি করছে। অতএব এটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে কেন্দ্রীয় হারে চাইছে, তাহলে কেন্দ্রীয় সরকারের চাকরি করুক। কেন্দ্রীয় হারে ডিএ চাইছে না কেউ, ডিএ চাইছে জিনিসপত্রের যে দাম বেড়েছে তার যে সূচক সেই সূচক অনুসারে। একেবারে এই যে সুপ্রিম কোর্টে আজকে যে ডিএ মামলা বারংবার পিছিয়ে যাচ্ছে, একের পর এক ডেট পড়ছে, সাধারণ মানুষের বিচার ব্যবস্থার উপর আস্থা থাকবে কি? কারণ কি রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত, বহু বছর ধরে এই ডিএ মামলা চলছে।
দেখুন, যেসব মামলা বড় বড় আইনজীবীদের নিয়োগ করা হয়, আর বিচারপতিরাও তো একদিন আইনজীবী ছিলেন, ফলে সেসব মামলা যা হয় সেটা না বলাই ভালো। কেন? কারণ ন্যায় বিচার সেখানে হয় না। এই এক্ষেত্রেও ন্যায় বিচার বড় বড় আইনজীবীরা তাদের প্রভাবকে কাজে লাগিয়ে সেটা বিচারটাকে দীর্ঘায়িত করেন এবং অনেক সময় শেষ পর্যন্ত বিচার পাওয়া যায় না। তো এখানে যেহেতু আন্দোলনকারীরাও আইনজীবী দিয়েছেন এবং তারা চেষ্টা করছেন, আমি আশা করব যে রায়টা তাদের পক্ষেই হবে। কিন্তু এই যে বারংবার সময়সীমা আছে, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে রাজ্য, সুপ্রিম কোর্টও তাদের সময়সীমা দিচ্ছে। আসলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রভাবশালী যে আইনজীবীরা আছে তাদের লাগানো হয়, তারা বিভিন্নভাবে কোর্টকে সন্তুষ্ট করেন যে এক্ষুনি যাতে না হয়। সেরকম হওয়া উচিত নয়, কিন্তু এটা হচ্ছে, হওয়া উচিত নয়। সুপ্রিম কোর্টের কি করা উচিত বলে আপনার মনে হয়? কি মানে তাদের দেখুন, অধিকার থেকে তারা সুপ্রিম বঞ্চিত? কোর্টের যে কী করা উচিত সেটা আপনিও খুব ভালো বোঝেন। আমার কাছে মামলা আসবে, আমি মামলার যা ঘটনাসমূহ আছে, যেটা ফ্যাক্টস বলে, সেটা দেখব। আমার সামনে যে দেশের আইন আছে সেটা দেখব। তারপরে যে রায় দেওয়া হচ্ছে দিয়ে ছেড়ে দেব। সুপ্রিম কোর্টে তো তাই করা উচিত। মামলাটাকে অযথা ফেলে রেখা সুপ্রিম কোর্টের কোনো কাজ হতে পারে না, বা ডেটের পর ডেট দিয়ে যা কোনো কোর্টেরই কাজ হতে পারে না। তাহলে বিচার ব্যবস্থার উপর আস্থা কি করে রাখবে সাধারণ মানুষ? দেখুন, সর্বোচ্চ ন্যায়ালয় তো সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষ তো আমাদের বিচার ব্যবস্থায়, সেটা নিম্ন আদালত বলুন, উচ্চ আদালত বলুন এবং উচ্চতম আদালত বলুন, সাধারণ মানুষ কম ক্ষেত্রে বিচার পায়। এই দেশের বিচার বিক্রি হয়ে যায়। তাহলে কি এই ডিএ মামলার ক্ষেত্রেও একই হতে পারে বলে মনে হচ্ছে আপনার? ডিএ মামলার ক্ষেত্রে আন্দোলনকারীরাও যেহেতু আইনজীবী দিয়ে তারা চালিয়ে যাচ্ছেন মামলাটা, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিএ মামলার রায় আন্দোলনকারীদের পক্ষেই হবে। স্যার, একেবারে শেষ প্রশ্ন, এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হচ্ছে, নতুন প্রকল্প চালু করা হয়েছে, অন্যদিকে তারা সুপ্রিম কোর্টে গিয়ে বারংবার সময় চাইছেন। গতকালই আমরা দেখলাম তারা বলছেন যে অ্যামাউন্টটা খুব বেশি, তাই তাদের সময় লাগবে। আর কত সময় লাগবে? দেখুন, আমাদের রাজ্যের যিনি ক্ষমতায় আছেন, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও, তার কিছু কথা আপনারা মনে করেন যে আমার বখাটে ছেলে চাই। তো বখাটে ছেলেরা কী করে? ভোটের সময় ভোট রিগিং করে, বোমা মারে, গুলি চালায়। তো সেই ছেলেগুলো যে ক্লাবে থাকে, সেই ক্লাবগুলোকে যদি পুজোর অনুদান দেওয়া যায় তো তাদের মদ খাওয়ার বা অন্যভাবে ফুর্তি করার সুবিধা হয়। তো ফলে তারা সেই দলের প্রতি সন্তুষ্ট হয়ে সেই দলের হয়ে ভোট রিগিং করবে। কিন্তু সরকারি কর্মচারীরা হয়তো ততটা অনুগত হয়ে ভোট রিগিং করবে না। সেই জন্যে তাদের অগ্রাধিকার হচ্ছে যে দান খায়রাতি করা, যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বা সাইকেল দেওয়া। এইভাবে তারা মনে করছেন যে তারা ভোটটা জিততে পারবে। এই যে অধিকারটা কোথায়? অধিকার লোকের না থাকলে তো তাতে শাসক দলের কোনো ক্ষতি নাই। শাসক দল ক্ষমতায় থাকলেই ঠিক আছে।